প্রত্যাশক ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ কথা বলবো সংকটকালের সারথি মির্জা ফখরুল রাষ্ট্রের অভিভাবক। মাননীয় মহামান্য রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দায়িত্বভার গ্রহণ করেছেন। আমরা সে কারণের জন্য আজকের আমাদের যে অনুষ্ঠানের টাইটেল সেটি হচ্ছে গিয়ে সংকটকালের সারথি মির্জা ফখরুল রাষ্ট্রের অভিভাবক। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন কুমিল্লা ৬ আসনের বিএনপি থেকে নির্বাচিত সম্মানিত সংসদ সদস্য জনাব মনিরুল হক চৌধুরী এমপি মহোদয় রয়েছেন আমাদের সাথে। মনিরুল হক চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। এবং আমরা যেটা বলছিলাম যে মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং গতকাল ২৩তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। ভোট অনুষ্ঠিত হয়েছে, সরাসরি ভোট। ৩৪৯ জন সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন, ২৫৫ ভোট পেয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৮৮ ভোট পেয়েছেন অলি আহমেদ, যিনি বিরোধী দলের প্রার্থী হিসাবে তিনি অংশগ্রহণ করেছিলেন। যে বিষয়টি নির্বাচনের পরপর আমরা দেখেছি যে রাষ্ট্রপতিকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, সাবেক প্রধান অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ডক্টর ইউনূস সহ আমরা ভারতের রাষ্ট্রপতি, পাকিস্তানের রাষ্ট্রপতি, নেপালের রাষ্ট্রপতি, মালদ্বীপের রাষ্ট্রপতি সব বেশ অনেক দেশি বিদেশি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সরকার প্রধানরা তাকে অভিনন্দন জানিয়েছেন। যে বিষয়টি আপনার সাথে কথা বলতে চাচ্ছি, দীর্ঘদিন থেকে আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিনেন, জানেন, বুঝেন, আপনাদের মধ্যে কেমিস্ট্রিটাও বেশ ভালো ছিল। রাষ্ট্র অভিভাবক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পালন করছেন, সে অবস্থায় যদি আমরা ধরি যে একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, জেল জুলুম মজলুম নেতা হিসাবে কীভাবে বিএনপি অফিসের সামনে থেকে তাকে নাজেহাল করা হয়েছে, তার গায়ের উপর হাত তোলা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, মানে স্বস্তি বলতে জীবনে গত ১৫, ১৬, ১৭ বছর তিনি পাননি। সে অবস্থায় একজন পোড় খাওয়া রাজনীতিবিদ রাজপথ থেকে রাষ্ট্রপতি, আপনি কীভাবে দেখেন? সোজা কথা বলবো, এ রাইট ম্যান ইন এ রাইট প্লেস। এটার ব্যাখ্যা অনেক লম্বা, সময় সাপেক্ষ। আমি বলবো সমসাময়িক কালে আমাদের প্রিয় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট চয়েস এজ প্রেসিডেন্ট। মির্জা ফখরুলের সাথে আমার পরিচয়, ঘনিষ্ঠতা, এবং বিশেষ করে ঘনিষ্ঠতা এটা পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে। ছোটবেলা খেলার সাথী হিসেবে নয়, একই ক্লাসে অধ্যয়নের জন্য নয়, তার সাবজেক্ট ইকোনমিক্স, আমার সাবজেক্ট কেমিস্ট্রি। সে ক্লাস করতো আর্টস ফ্যাকাল্টিতে, আমি ক্লাস করতাম ইয়েতে। আইয়ুব বিরোধী আন্দোলনে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন ছাত্রলীগের সেক্রেটারি, বড় সংগঠন হিসাবে এই আন্দোলন অর্গানাইজ করার, আমরা তখন ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলেছি, কারো শেষ হয়েছে, কারো চলছে। সেই সময় আইয়ুব আন্দোলনের চূড়ান্ত ৬৯ আন্দোলনের সূচনা পায়। ওই সময় মির্জা ছিল ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক বা সভাপতি। এই আন্দোলন অর্গানাইজ করতে গিয়েই মূলত তার সাথে রাজনৈতিক ঘনিষ্ঠতা বাড়ে। এর আগে চিনতাম, জানতাম, সেও আমাকে চিনত, জানত। আমরা আড্ডা মেরেছি। আমাদের সময় আড্ডার কেন্দ্রবিন্দু ছিল পাবলিক লাইব্রেরি। আচ্ছা, বিকেলবেলা সায়েন্স লাইব্রেরিতে বেরিয়ে ওখানে যেতাম। একটা টুথপেস্টের মাখন দিয়ে একানা দিয়ে দিত, 1 কাপ চা সহ। একানা। আচ্ছা। এইটাই মনে হইতো যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইভিনিং টি। লনে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা হইতো। তাদেরই যারা, আমি ছাত্রলীগ করলো, তারা করতো ছাত্র ইউনিয়ন, তাও মেনন গ্রুপ। ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ এবং ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ। আমরা পরে সাথে নিয়েছি এনএসএফের বিদ্রোহী অংশ। এইটাই ছিল আন্দোলনের মূল চালিকা শক্তি।
ওই সময় নিঃস্বার্থ নির্মোহভাবে যে আন্দোলন পরিচয় করতে গিয়ে রাজনৈতিক ঘনিষ্ঠতা গ্রো করে, সেটাই পরবর্তী জীবনে রাজনৈতিক বন্ধুত্বের রূপ নেয়। আমার মনে হচ্ছে ওইটা থেকেই মির্জা আমাকে চিনতে পেরেছে, আমিও তাকে চিনতে পেরেছি। কোটি লোকের সাথে আমার দেখা হয়েছে। আমি সবসময় বড় সংগঠনে করেছি। ছাত্র জীবনে সবচেয়ে বড় সংগঠন ছাত্রলীগ করেছি, স্পোর্টস ক্লাব হিসেবে মোহামেডান করেছি। তার পরবর্তী পর্যায়ে রাজনীতিতে বড় বড় সংগঠনের সাথে জড়িত হয়েছি। সর্বশেষ নেত্রী আমাকে বিএনপিতে ডেকে নেন। কোন বছর এটা? 2001। এবং তার উদ্যোক্তা ছিলেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি তখন ঘরে বসে বিএনপির জন্য অনেক কাজই করেন। তার একটা ভালো অথবা খারাপ কাজ, তার উদ্যোগে আমি বিএনপিতে। আপনি যদি আলাদা মির্জাকে জিজ্ঞেস করেন বা মহামান্য রাষ্ট্রপতির সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয় এখন, আমার বিশ্বাস তারও কিছু অবজারভেশন আমার সম্পর্কে আছে। আমি যখন তার নাম শুনতে অজ্ঞান, তার মতো গুণ অর্ধেক থাকলে আমি অনেক আগে রাষ্ট্রপতি হইতাম। একটা নির্মোহ, নিরহংকার, দেশপ্রেমিক, জনগণের বন্ধু, মানুষের বন্ধু। সবচেয়ে বড় কথা হলো সৎ। এটা আক্ষরিক অর্থে সৎ নয়, মানসিকভাবে সৎ, চিন্তায় সৎ, করায় সৎ, চলায় সৎ, উপলব্ধিতে সৎ, ধারণায় সৎ। ইন্টিগ্রিটি এট অল লেভেল। এখন আসুন, বিএনপি তো মির্জা খুব বেশি গুরুত্বপূর্ণ লোক ছিলেন না। দলের প্রয়োজনে তাকে নির্বাচন করানো হয়েছে, আছে, গেছে, মন্ত্রী হয়েছে, 2001 মন্ত্রী হয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পেয়েছে পরে। সেই থেকে জনাব তারেক রহমান ম্যাডামের সাথে যে কেমিস্ট্রি, আমার মনে হয়েছে মির্জাকে পেয়ে, বিশেষ করে তৎকালীন অবস্থায় বিএনপি নির্ভরযোগ্য একটি নেতৃত্ব পেয়েছে। একসময় মনে হচ্ছে হি ওয়াজ প্যাট্রোনাইজড টু বি দ্য সেক্রেটারি জেনারেল, বাট ইজ হিডেন। নোবডি টোল্ড হি শুড বি দ্য সেক্রেটারি। দ্যাট ওয়াজ আ ভেরি রাইট চয়েস। ফাইনালি বলবো, একটা ভালো জায়গায় এসছেন আমাদের। আমি জানি না, আমি সব জায়গায় একটা কথা বক্তৃতা বলি, সবাইকে বলি, অনেক প্রত্যাশা পূরণে আমাদের সময় লাগবে। একটা ধ্বংসপ্রাপ্ত দেশের উপর জনাব তারেক রহমানের দায়িত্ব নিয়েছেন। প্রথম দিনে আমি বলেছিলাম, জনাব তারেক রহমান, আপনার সাহস আছে। এই কথাটা আমি ওনাকে খুশি করার জন্য বলিনি। আমার 63 বছর রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বলতে চাই, সত্যিকার অর্থে সাহস আছে। 2, আপনি এর আগে আরেকটা ডিসিশন দেখেন। আগের দিনও আমরা শুনি নাই মেজর হাফিজ স্পিকার হবে। যেদিন হবে সেদিন সকালেও শুনি নাই। সংসদ অধিবেশন শুরু হওয়ার সময় শোনা গেছে, তাও কানে কানে, স্পিকার হিসেবে মেজর হাফিজের নাম প্রপোজ হবে, ইটস ডিসিশন ফ্রম দ্য চেয়ারপারসন and leader of the house. সেদিনও আমি বলেছিলাম, মেজর হাফিজকে আমি চিনতাম। আমাকে যখন উনি রাজনীতি করতে যাবে, আমি যখন আর
সম্পর্কে দু চার কথা জাতীয় নেতাদের কাছে বলেছি। হামিদ ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে তারা প্রশ্ন করেছিল, এই রত্ন তুমি কোথায় পেলে? এটাই বিএনপি, এটাই তারেক রহমান, এটাই ম্যাডাম খালেদা জিয়া। এই রত্ন তারা তখন খুঁজে বের করেছেন, এখন এটা কালমিনেট করেছে, এমন ভাবে কালমিনেট করেছে। কারণ আপনাকে বলবো, ভূ রাজনৈতিক পরিস্থিতিতেও এই অঞ্চলে ভূ রাজনৈতিক যে ডেভেলপমেন্ট করছে ফ্যাসিস্টদের বিদায়ের পরে, মির্জা ফখরুল ইজ এ নেসেসিটি অলসো। এবং সেই জন্য এই ক্ষেত্রে দেখেন আপনি, তারেক রহমান কোনো ভুল করে নাই। আমরা সবাই ভোট দিছি, এই ডিসিশনটা কিন্তু একক, আনুষ্ঠানিক হয়েছে স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে। হয়তো এমনি ওপেন ছেড়ে দিল তাই হতো, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। সুতরাং বাংলাদেশের আগামী দিনও দুঃখ বেদনা হয়তো অনেক আছে। আমি এই কথা বলবো, তারেক রহমানকে সহযোগিতা করার জন্য এ রাইট ম্যান ইন এ রাইট প্লেস। সেক্ষেত্রে আপনি তার ছাত্র জীবনের কথা বললেন, আপনি কেমিস্ট্রিতে পড়তেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি ইকোনমিক্সে পড়তেন, আপনারা টোস্ট বিস্কিট খেয়ে সান্ধ্যকালীন ইভিনিং টি সেতে আনন্দ মুখরভাবে অতিবাহিত করতেন। তিনি রাজনীতিতে আসলেন, জয় করলেন, রাজপথে ছিলেন, এবং সেই রাজপথের কিন্তু আপনি কিন্তু একজন অত্যাচারিত মজলুম নেতা। যেভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতিকে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, ভোর রাতে বাড়ি থেকে ধরে নেওয়া হয়েছে, তার স্ত্রী তিনি কখনোই কিন্তু তার স্বামীর এই যে যন্ত্রণা, রাজনীতিতে একটা স্ত্রীর জন্য একটা যন্ত্রণা, কখনোই কিন্তু তিনি কখনো কোনো অভিযোগ করেননি। সেই অর্থে এই যে 15 বছরের যে পরীক্ষিত সময়কালটা তিনি অতিবাহিত করেছেন, বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছে, তৃণমূল বিএনপি জানি এরকম একটা কী পার্টি করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে লোভ দেখানো হয়েছে, জেলখানা নানা রকম তাদেরকে মন্ত্রিত্বের স্বাদের কথা বলা হয়েছে। সে অবস্থায় একজন মজলুম জননেতা মহামান্য রাষ্ট্রপতিকে কিভাবে আপনি দেখেন? এটা তার প্রাপ্য ছিল, আল্লাহ তাকে দিয়েছে। মজলুমদেরকে আল্লাহ পুরস্কৃত করেন, আল্লাহ করেছে। মুসলিমদেরকে নেতা পুরস্কৃত করেন, তারেক রহমান তাই করেছে। তারও আগে ম্যাডাম তাকে মহাসচিব বানিয়ে অনেক বিরোধিতার মাঝে, অনেক যোগ্য লোক ছিল দলের মধ্যে মহাসচিব হওয়ার জন্য, বিরোধিতা বলবো না, সরি, সবাই এক বাক্যে মেনে নিয়েছে, কিন্তু ডিসিশন আনএনিমাস, এইটু আনএনিমাস ডিসিশন, এভরিবডি ইজ হ্যাপি, দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট। আর এই ডিসিশনটা তো তার রহমানের নয়, এটা জাতি সার্বজনীন ডিসিশন। জামাত যেটা প্রার্থী দিয়েছে সেটা তাদের রাজনীতি, তারাও চেয়েছে মির্জা ফখরুল প্রেসিডেন্ট হোক, জামাতও চেয়েছে, হ্যাঁ আমার ধারণা। কারণ জামাতের সাথে মির্জা ফখরুল সহ গত 15 অনেক গোপন ঘনিষ্ঠ আলোচনা করেছি, তাদের কারো কারোর সাথে আমারও ঘনিষ্ঠতা ছিল তাদেরকে রাখার জন্য, এবং সেটা ম্যাডাম করে দিয়েছিলেন। ম্যাডাম বলে দিয়েছিলেন যে তাদের সাথে যাতে সম্পর্ক রাখি, এরা যাতে আন্দোলন থেকে দূরে সরে না যায়, এরা যাতে বিগত না হয়। সেই ক্ষেত্রে ম্যাডাম বলতেন জাতীয় ঐক্যের কথা। সুতরাং দেখেন, এখানে একটি কথা আপনি বুঝবেন, যে দলটির নেতা মুক্তিযুদ্ধ ঘোষণা করলেন, সেই দল জামাতকে নাগরিকত্ব সহ তার নেতা গোলামকে ফিরিয়ে দিয়ে সেদিন যে রিস্ক নিয়েছিলেন, এরপরে তার অনুসারী হিসাবে ম্যাডাম খালেদা জিয়া বিএনপি যে রিস্ক নিয়েছিল এবং তাদেরকে 15 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে মাঠে থাকতে সাহায্য করেছিল, যত করেছে সবটাই ছিল রাজনৈতিক কারণ। বড় মনের পরিচয় দিয়ে এই কাজটা করেছে উদার মন নিয়ে। সেখানে দান বান্তা শিবির গীত গায় নাই কেউ বিএনপি। এর প্রত্যেকটি অনেকটা ক্ষেত্রেই মির্জা সাহেব জড়িত ছিল।
বরঞ্চ তার ওদের সাথে কাজ করার কেমিস্ট্রি অনেকের চেয়ে এটা বেটার হয়েছিল জামাতের সাথে। হ্যাঁ, মানে যুগপৎ আন্দোলন বা মাঠে সব থাকা। তারা বিশ্বাস করতে থাকে এবং সে কথা বলতো। এইভাবে আমি বিশ্বাস করি। আমি তো আর শফিকুর রহমান সাহেবের সাথে কাজ করিনি, আমি আবদুল্লাহ তাহের সাথে কাজ করেছি। আমি বিশ্বাস করি আবদুল্লাহ তাহের সাহেব এই কথাটা স্বীকার করবে। আমি কালকে তাদের হাসি মুখ দেখেছি সংসদে, মানে ইয়ার সময়, এই শপথ গ্রহণের সময়, না তারও আগে সংসদে রেজাল্ট হয়ে যাওয়ার রেজাল্ট পরে। হয়ে যাওয়ার পর। আর তার আগে তারা তো একটা অপোজিশন ভোট দিচ্ছে, ভাবসাবে এটা দেখা যায় নাই। তাদের অনেক কিছু তো টের পাওয়া যায় না, এটা ভোট বিরোধ দিচ্ছে দেবে এটা জানতাম, তাদের প্রার্থী আছে, একটা ভোট অন্যদিকে যাবে না, কিন্তু ওইটা ছিল নিচক আনুষ্ঠানিকতা এবং পার্ট অফ পলিটিক্স। এটা গণতন্ত্রের সৌন্দর্য ছিল, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে তারা যেটা আমরা একটু করেছে। যে ফ্ল্যাশব্যাকে যাই, যে আপনার রাজনীতির ইতিহাস এবং সেটিও কিন্তু একটা বড় অধ্যায়। আমরা ১/১১ প্রসঙ্গে যদি যাই, যখন ১/১১-তে ম্যাডাম খালেদা জিয়াকে, মরহুমা বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলো এবং তারপর তাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, আমরা দেখেছি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বিদেশে চলে গেলেন, কিন্তু ম্যাডাম খালেদা জিয়া বলল না, এই দেশে এই মাটিতেই আমার জন্ম, আমি এখানেই থাকবো। সে সময় কিন্তু দলের একটা ছোট্ট অংশ একটু দলের বাইরে অন্যদিকে ঘনিষ্ঠতা করবার চেষ্টা করেছিল। তখন আমরা দেখেছি ১/১১-র সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের হাল ধরে রাখবার চেষ্টা করেছেন এবং গত ১৫ বছরও আওয়ামী শাসন আমলে হাল ধরে রাখবার চেষ্টা করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মরহুমা বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের সাথে এই কেমিস্ট্রি গড়ে তোলার কারণটা কি, বা গড়ে ওঠার কারণটা কি? উনি কেন এত বিশ্বাস? দেশপ্রেম, দল প্রেম, দেশপ্রেম। সে মনে করেছিল বিএনপি যদি বিগামী হয়, দেশ বিগামী হতে বাধ্য। সেই চেতনা থেকে নেত্রীকে সর্বাত্মক সমর্থন সাহায্য করেছে এবং তখনকার সংকটে মির্জার নেত্রীর আস্থা অর্জন করেছে। সুতরাং তার যে অবস্থান, সে অবস্থাতে তখন তার আস্থা অর্জন, এটা ছিল তার ইমানের পরীক্ষার ফল এবং সেটা আল্লাহ তাকে দিয়েছে, দলও তাকে দিয়েছে। এবং একটা লোক, আর সবচেয়ে বড় কথা হলো জানেন, মির্জা কিন্তু কোনো একটা সিদ্ধান্তের প্রশ্নে ভিন্ন মত থাকলে বলে, সিদ্ধান্তটা মেনে নেয়। দ্যাট ইজ হিজ গ্রেটনেস। এবং সেটাকে অ্যাকোমোডেট করতে চেষ্টা করে, সেটা কনসোলিডেট করতে চেষ্টা করে। আমি এই সিদ্ধান্ত চাই নেই, এই কারণে এই সিদ্ধান্ত নিয়ে দেখা যায় এইটাই দলের সিদ্ধান্ত, তার সিদ্ধান্ত হিসাবে বহিষ্কার করে বলেই সে সব লেভেলে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। তার দলের নির্ভরযোগ্য হাতিয়ার হিসাবে যে কোনো সমর্থক মনে করে। আমি তার সকল বক্তৃতা সব জায়গায় ব্যক্তি কথা বলি। ৬৩ বছর রাজনৈতিক অনেক জাতীয় নেতা, অনেক জাতীয় সাধারণ সম্পাদক দেখেছি, বাট নোবডি লাইক মির্জা। এবং আমি এই কথাই সব জায়গায় উচ্চারণ করি, আমাদের নেতা জনাব তারেক রহমানের সামনেও বলি, ম্যাডামের সামনে বলেছি, সব্যসাচী মহাসচিব। সব্যসাচী মহাসচিব। আজকে আমি নির্বাচিত সব্যসাচী রাজনীতি রাষ্ট্রপতি। এই যে একটা বিষয় আমি গত কিছুদিন আগে আলোচনা করেছিলাম, যে মাননীয় প্রধানমন্ত্রী যখন কোনো অনুষ্ঠানে যান, তখন যারা অডিয়েন্সে বসা থাকেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যদি একটু দেরি করে আসেন, মহামান্য রাষ্ট্রপতি, আমরা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে দেখি উঠে দাঁড়িয়ে সম্মান করে তাকে বসানোর চেষ্টা করেন। এই যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একদিকে স্নেহ, একদিকে শ্রদ্ধা, একদিকে ভালোবাসা, একদিকে স্নিগ্ধতা, মুগ্ধতা, এই সব বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, আমাদের বয়স হয়েছে, আমরা জনাব তারেক রহমানকে তারেক রহমান হিসেবে দেখি না। আমরা দেখি জাতির নেতা হিসেবে আমাদের নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়ার আদরের ছেলে তারেক রহমান হিসেবে। তে উঠতি বয়স থেকে তার জীবনটাই দলের জন্য দিয়ে দিয়েছে। আমি অনেক আনুষ্ঠানিক যে নির্যাতন তারেক রহমান সহ্য করেছে, তার 10 ভাগের 1 ভাগ দিন আমি রাজনীতি করতাম কিনা সন্দেহ আছে। তারেক রহমান তার উপর নির্যাতিতকারীদের একটি নামও কোথাও উল্লেখ করে না পর্যন্ত।
আমাদের সাথে একটু বিরোধিতা করলে আমরা তাকে ক্ষমার চোখ দিয়ে দেখতে অভ্যস্ত না, বাট তারেক রহমান এটা দেখে। এবং তারেক রহমানের জন্য বা দলের জন্য যারা কন্ট্রিবিউট করছে তাদেরকে জনাব তারেক রহমান অপমান করে না, যদ্দূর পারে সম্মান দেয়। সবাইকে একেবারে সব জায়গায় করতে পারে না, দোকান না, দ্যাট উইজডম হি হ্যাজ গট, এটা তার। এই নিয়ে মির্জার কোনো প্রশ্ন ছিল না, আমাদের অনেকেরই নেই, অন্তত আমার নাই। তারেক রহমানের অন্তত সে শালীন লোক, কার্টেসি টু দ্য এক্সট্রিম, বিনয় টু দ্য এক্সট্রিম। এটা আপনি বিএনপির লোক না হইলেও একজন বিরোধী লোকের সাথে কথা বলতে পারলে খুশি হইতো তারেক রহমানের কি নিয়ে সমালোচনা করে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে যে জীবনের জয়গান, দেশের জয়গান গায়, তারপরে কারো অভিমান থাকার কথা নয় যদি কেউ দেশপ্রেমিক হয়। তারেক রহমানের নির্যাতনের কিছু খবর জানতে পেরে, শুনতে পেরে, বিশেষ করে দেশ ছেড়ে যাওয়ার আগে হসপিটালে যখন ছিল, সেখানে একজন পুলিশ কর্মকর্তা ছিল সদর দক্ষিণ থানার ওসি। ঘটনাক্রমে সে এখানে ডিউটিতে ছিল। আমার সুবিধা হয়েছে ওই রুম পর্যন্ত যে দেখে আসার। তারেক রহমান আমাকে দেখা করে নাই। আমি আজকে পর্যন্ত চোখের পানি সংবরণ করতে পারি না জনাব তারেক রহমানের দেখি। ম্যাডাম যখন ওনাকে দেখতে গিয়েছে, ম্যাডাম কি করে এটা সহ্য করেছেন আজ পর্যন্ত, এই সহ্য শক্তি ম্যাডাম কি দিয়েছে? তারেক রহমানকে এই সহ্য শক্তিটা দিয়েছে। কি করলে মানুষ মহান হয় আমি জানি না, কিন্তু এইসব ক্ষেত্রে নেত্রী খালেদা, তারেক রহমান মহান। উনি জানে কাকে সম্মান করতে হয়, সম্মান কেমন করে করতে হয়। কোনো আচরণে মনে কষ্ট হলো, অর্থাৎ শালীনতার সাথে এটা প্রত্যাখ্যান করে। আমি শুনি না জনাব তারেক রহমান জীবনে কারোর সাথে দুর্ব্যবহার করেছে। একইভাবে মির্জা ফখরুল কারোর সাথে দুর্ব্যবহার করেছে আমি শুনি নাই। আমাকে 24 ঘন্টায় গালাগালি করে, তোমার মেজাজ সংযত করো, তোমার সব গুণ, একটাই খারাপ, সেটা মেজাজ। সুতরাং মির্জা ফখরুল এবং তারেক রহমান বা ম্যাডামের সাথে যে কেমিস্ট্রি গড়ে উঠেছে, ইটস এ ন্যাশনাল অ্যাসেট। জাতিটি ভবিষ্যতে এগিয়ে যাবে, এখানে একটি কঠিন ফাউন্ডেশন লিড হয়েছে। এই ঐক্য জাতি সম্পদ। মির্জা ইত্যাদি হি ইজ এ কোয়ালিফাইড প্রেসিডেন্ট। He knows internal politics. He is well acquainted of the changes in the politics, geopolitical situation of this region. তারেক রহমান এটার ভিকটিম, এটাকে অ্যাসেট করতে চাচ্ছে। দ্যাটস দ্য কারেক্ট অ্যাপ্রোচ করুন। জাতির জন্য কিছু করতে চাইলে আপনার ব্যক্তিগতটা ফরগেট করতে হবে। তারিখ যে অলরেডি ফরগেট করে বেশি, ভুলে যেতে হবে। তিনি যা পেরেছেন আমি পারতাম না, কথা বলে কোনো লাভ নাই। আপালে আপনার ইঙ্গিত হইলেও কিছু বলতাম, এখনো বলি। তারেক রহমান কিছু ইঙ্গিতও বলে না। যেমন করে নেত্রী খালেদা বা শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, তাদের বিরুদ্ধে থেকে পরবর্তী পর্যায়ে তাদেরকে জাতির ইতিবাচক শক্তির রূপান্তরের জন্য 15টি বছর বা 20টি বছর তাদের সাথে কাজ করেছে। অনেক দলকে সহ্য করতে হয়েছে, কিন্তু অনেকে ভুলে গেছে। নেত্রী কি কইতেন জানি না। তো তারেক রহমান, আপনাকে আরেকদিন বলেছিলাম, নীলকণ্ঠ।
নীলকণ্ঠ। বিষ পেয়ে বিষ হজম করেছে, বিষ খেয়ে বিষ হজম করছে। এবং মহামান্য রাষ্ট্রপতি মির্জাও তাই। কিন্তু বলে আজকে 3 দিনে ভাবি জীবিত থেকেও বন্ধুকে হারিয়ে ফেললাম। জি, নিশ্চয়ই বন্ধু হারানোর বিষয় নয়। বন্ধু হয়তো বা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় হয়তো আগের মতো সেভাবে আসতে পারবে না। অভিনন্দন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা কথা বলছিলাম সংকটকালের সারথি মির্জা ফখরুল রাষ্ট্রের অভিভাবক এবং অত্যন্ত উপযুক্ত অতিথি, যার সাথে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, খুনসুটি, জীবনের অনেক আলাপচারিতা হয়েছে। তিনি আজকের আমাদের অতিথি, কুমিল্লা 6 আসনের বিএনপির সম্মানিত সংসদ সদস্য জনাব মনিরুল হক চৌধুরী। আমরা একই আলোচনা ইস্পানী মির্জা বশিবরাত্রিতে প্রথম বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে ফিরে আসছি। প্রদর্শক, ইস্পানী মির্জা বশিবরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। কথা বলছিলাম সংকটকালের সারথি মির্জা ফখরুল রাষ্ট্রের অভিভাবক। মহামান্য রাষ্ট্রপতি, আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমাদের বিরতির পর আবারও এই পর্বে। অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন কুমিল্লা 6 আসনের বিএনপি থেকে নির্বাচিত সম্মানিত সংসদ সদস্য জনাব মনিরুল হক চৌধুরী মহোদয় রয়েছেন আমাদের সাথে। মিস্টার মনিরুল চৌধুরী, আমরা একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ফেসবুক স্ট্যাটাস আমরা দেখেছি। আপনি আপনার বন্ধুর কথা বলেছেন, প্রশংসার কথা বলেছেন, তার দুঃশাসনের সময়কার যে কথা সবগুলো আপনি বলবার চেষ্টা করেছেন, এখনও বলছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন একটা রাষ্ট্রের লোক, জনগণের লোক। তিনি দলের থেকে তিনি পদত্যাগ করেছেন। রাষ্ট্র এবং সরকারের মধ্যে এই বন্ধন তৈরিতে মির্জা ফখরুল কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আপনি মনে করেন? এই ক্ষেত্রে নতুন দিগন্ত তিনি সূচনা করবেন। He knows the chemistry of unification. How to unite. He knows the art of it. He has got all the chemistry that something should be united in also. He is a good architect, good engineer, and best possible way and avenues he can find out to make it workable. এক্ষেত্রে ক্যাটাগরিকে আমি বলতে চাই, so far Rashtrapati is concerned, our government and people of Bangladesh will be at a very comfortable situation in the coming days. আর কোনো কিছু যদি গভর্নমেন্টকে বা খাওয়াতে হয়, he knows the art of it. আর কোনো কিছু তার পছন্দ মতো না হলে এটা হজম শক্তি তার অনেক বেশি। আমি সো এখানে গুড ডেজ আর ওয়েটিং, নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট ইট। রাষ্ট্র সরকারের মধ্যে কোনো ইম্পসিবল। আচ্ছা, একটা বিষয়, যিনি মহামান্য রাষ্ট্রপতি হন, জাতির ক্রান্তিকালে কিন্তু মহামান্য রাষ্ট্রপতির উপর অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে এবং আমরা দু একজন রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির ক্ষেত্রে দেখেছি তারা সেই ক্রান্তিকালে দেশকে সাহায্য করতে পারেনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু পোড়খাও রাজনীতিবিদ, রাজনীতির মাঠ থেকে তিনি আজকে বঙ্গভবনের গিয়েছেন, এই দেশ ও জাতির ক্রান্তিকালে, আমি দলের কথাই বলি বা দেশের কথাই বলি, সেক্ষেত্রে তিনি কেমন ভূমিকা রাখতে পারবেন? আপনাকে তো মির্জা ফখরুল একটা মানুষ, তার কাছে তার ব্যক্তিগত পছন্দটা রাজনীতির জন্য কোনো ব্যাপার না। হি ক্যান বি ইন নেগোসিয়েশন উইথ হিজ এক্সট্রিম এনিমি। হি উইল নট আন্ডারস্ট্যান্ড, হি ডাজ নট লাইক হিম। সে হচ্ছে দেশ জাতি, এটাই বড়। And he can equate that to that one. In my opinion, আমার দেখা মানুষের মধ্যে, আমি তো আবার বলি, আর 63 বছর অনেক দেখেছি, অনেক প্রকার দেখেছি। সব কিছু নিজের কোনো চিন্তাও দেশের জন্য বিসর্জন দিতে, মির্জা ইজ দ্য এক্সাম্পল। সে বিশ্বাস করে ব্যক্তির চেয়ে দল বড় আর সব কিছুর দেশ বড়। এটা স্লোগানে না, এটা তার অন্যতম আইডিওলজি। আমি যেমন বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
মির্জা ফখরুল এটাও বিশ্বাস করে, সাথে সাথে এটাও বিশ্বাস করে সবার জন্য দেশ, সবাইকে নিয়ে দেশ। সেই জন্য এই কেমিস্ট্রিতে কোনো ছন্দপতন ঘটার কোনো সম্ভাবনা অন্তত আমি উপলব্ধি করি না। মানে ক্রান্তিকালে কোনো ঝুঁকি অসম্ভব ব্যাপার। আচ্ছা, কান্ট্রি ইজ ইন দ্য সেফ হ্যান্ড। বন্দুকের নলে অসম্ভব ব্যাপার। হি উইল লেট ডাউন হিজ লাইফ, নো কম্প্রোমাইজ। আর আপনি এও বিশ্বাস করেন মির্জা ফখরুল ইজ এ সোড জেন্টলম্যান, ডাইনামিক্স অত বেশি বুঝে। ইটস দিস কাইন্ড অফ সিচুয়েশন উইল নেভার অ্যারাইজ। ডেফিনেটলি বাংলাদেশের সেই সুযোগ আর নাই। হি নোজ ইট। আমি কনভিন্সলি বলতেছি, কনভিন্সড হয়ে বলতেছি, আমার বন্ধু দেখে এই জন্য, আমি বিএনপি করি এই জন্য নয়। একবার চেয়েছিলাম আমি আওয়াজ তুলি, এই মুহূর্তে আরো কিছুদিন তোমার দলে থাকার দরকার আছে, কিন্তু সেটা আমি সাকাম করেছি। তার মনে যদি কোনো দুর্বলতার সৃষ্টি হয়, সুতরাং সবকিছু দেখে আমার মনে হয় আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ সবকিছু করে দেয়। তারেক জিয়ার সাথে আল্লাহ আছে, আল্লাহ সবকিছু করে দেয়। সে কথা আমরা বলি রাখে আল্লাহ মারে কি। আজকে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি এবং যারা দুঃশাসন করে বাংলাদেশকে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে, তারা এখন দেশ ছেড়ে বাইরে পলাতক অবস্থায় রয়েছে এবং দেশে আসার হুমকি দিলেও কিন্তু আসলে আসি করে আর এলো না। আমরা যে গানের কথা শুনি। আমি আরেকটা প্রসঙ্গে একটু আসতে চাই, মহামান্য রাষ্ট্রপতির যে কার্যক্রম বা তার ক্ষমতা সব কিছু নিয়ে কথা বলি। এই প্রসঙ্গে অবশ্য যিনি বিরোধী দলের প্রার্থী ছিলেন অলি আহমেদ, তিনি বলেছিলেন যে বঙ্গভবনের ভিতরে মাজার জিয়ারত ও মসজিদে নামাজ আদায় করা ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কোনো কাজ করা সাংবিধানিক সুযোগ বা ক্ষমতা নেই। আগামীতে রাষ্ট্রপতিকে আপনি কিভাবে দেখতে চান? এই কথাটা আজকে দেখলাম, অলিভাকে আমি শ্রদ্ধা করি, ওনার মুখে এই কথাটা মানানসই না। বাংলাদেশের সংবিধান অত্যাধিক ব্যালেন্স সংবিধান। সংস্কার করলে করতে পারে, যুগে যুগে হতে পারে, ব্যালেন্স অফ পাওয়ার ইজ অ্যাবসলিউটলি ব্যালেন্সড। জনগণের ক্ষমতার সাথে রাষ্ট্রপতির সংঘাত হওয়ার কোনো কারণ নেই। আমি এটাকে খুব অত্যাধিক গুরুত্ব বা ইমিডিয়েটলি করণীয় হিসেবে আমি চিন্তাও করি না। আমার অভিজ্ঞতা দিয়ে করলে করবে। এই ক্ষেত্রে দুশ্চিন্তার কিছু নেই। আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে ভারসাম্য থাকা উচিত, সংবিধান যারা প্রণয়ন করেছে তারা আমাদের চেয়ে অভিজ্ঞ ছিল। ভারতের সংবিধানের ব্যাপারে আম্বেদকর সম্পর্কে এই কথাগুলা অনেক ক্ষেত্রে আজকালও উদ্ধৃত হয়। যখনই সংকট আসে তখনই কিন্তু এই কথাগুলো বলা হয়। এগুলা বাদকে বাদ, উদুর পিণ্ডি বুদুর করে চাপানোর কথা। আই টেল ইউ, আমাদের সংবিধানে প্রধানমন্ত্রী, সংসদ এবং রাষ্ট্রপতি এর মধ্যে যে রসায়ন, এখানে কোনো বাজে রিয়েকশনের কোনো চান্স নাই। রং কেমিক্যালস এখানে যাওয়ার কোনো সুযোগ নেই। ইট ইজ প্রুভড, ইট ইজ ওয়েল প্রুভড সো ফার পলিটিক্স ইজ কনসার্ন। এখানে একটি কথা আপনাকে এখানে এই বলা দায়িত্ব, কেউ মির্জা ফখরুলকে মুক্তিযুদ্ধে তার ভূমিকা নিয়ে প্রশ্ন করতে চান। মির্জা ফখরুল মুক্তিযুদ্ধ শুরু করেছে 69-এ আমাদের সাথে। আচ্ছা, সুতরাং যারা না জেনে এই কথা বললেন, সে হয়তো মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দরখাস্ত করে নাই, পায়ও নাই। আর মির্জা ফখরুল কোনো কিছু চায় নাই। জি, অপ্রাপ্তির মধ্যে তিনি প্রাপ্ততার সুখ খুঁজে পান। সুখ খুঁজে পান। আমরা একটা প্রসঙ্গে একটু আসতে চাই, সেটি হচ্ছে গিয়ে যে 5ই আগস্ট, যেটি জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিস্ট যে শাসন, সেই শাসনের আমরা পতন ঘটাতে দেখেছি। পরবর্তীতে জাতীয় নির্বাচন হলো, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়লাভ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করলো। কিন্তু জুলাই ঐক্য নিয়ে পরস্পর বিরোধী অবস্থান আমরা মাঝে মাঝে দেখতে পাই।
সেই অবস্থায় এই জুলাই ঐক্য যদি ফাটল ধরে তাহলে কিন্তু পতিত শক্তি কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সে সংখ্যা কিন্তু আমাদের রয়েছে। তো সেখানে মহামান্য রাষ্ট্রপতি হিসাবে আপনি বলছিলেন যে মহামান্য রাষ্ট্রপতি জামাতের সাথেই হোক বা অন্য কারোর সাথেই হোক তার কেমিস্ট্রিটা খুব ভালো হবে, সবাই তাকে শ্রদ্ধা করে। এই জুলাই ঐক্য যাতে ফাটল ধরতে না পারে সেক্ষেত্রে আমরা সরকার বলি, বিরোধী দল বলি, এই জায়গায় মহামান্য রাষ্ট্রপতি কী ভূমিকা রাখতে পারবেন? আমি তো বলি, এই জায়গায় তার সবচেয়ে ভূমিকা রাখার সুযোগ আছে। সে সবগুলো কেমিস্ট্রি জানে। একটা সময় যখন জামাতের সাথে আমাদের ইকুয়েশন ব্রেক হওয়ার পথে, সেই সময় এটা রিভাইভ করার আমি একটু চিন্তা করছিলাম। পরে আমি উপলব্ধি করেছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব যেটা চিন্তা করেছে, যেটা আগাচ্ছে, এটাই যথাযথ। একটি কথা আপনাদেরকে বলি, এখানে আবার পুরনো কথা আপনি ফিরে যান। সেটা হলো, আমি বলেছি সংসদে কোনো প্রস্তুতি নিয়ে বলি নেই। এই দেশের জুলাই যোদ্ধারা যে অবদান রেখেছে তাদেরকে এই বয়সে আমি শ্রদ্ধা করি, কিন্তু বুঝতে হবে তাদের সময় লাগবে। সব কিছুর বিকল্প আছে, যে কোনো সায়েন্সে বিকল্প আছে, সময়ের কোনো বিকল্প নেই। যেটা লম্বা সময় লাগবে এটা শর্ট করার সুযোগ নেই, যেটা শর্ট লাগে এটা লম্বা করার কোনো সুযোগ নেই। কোনো ইতিহাস বলে না এটাতে কোনো ভালো রেকর্ড হয়েছে। রাজনীতির জন্য আরো দুটো উপাদান সবচেয়ে বড় দরকার। একটা হলো আচরণ। মানুষ যদি মনে করে ইউ ওয়ান্ট টু ডিক্টেট দেম, ইউ আর নোবডি, ইউ আর নোহোয়্যার। স্বাধীন দেশে বাংলাদেশের জাসদের মতো ডেডিকেটেড সংগঠন এই উপমহাদেশ আর কোনোদিন হবে কিনা জানি না। তাদের সাথে একসাথে মুগ্ধ করেছি, তাদের সাথে ডিফার করেছি, তাদের বিরুদ্ধে অবস্থান রয়েছি শুধু আচরণের জন্য। আপনি মানুষকে যে কোনো অ্যাপিল করতে পারেন, কিন্তু সর্বক্ষণ ডিক্টেট করবেন, ইউ আর নোহোয়্যার। এক। 2 নম্বর হলো, এই ডিক্টেট করার কারণে যে ভীতি জনগণের মধ্যে সৃষ্টি হয়, সেই কারণে জাসদ জনগণের কাছে কোনোদিন স্থান করতে পারেনি। ত্যাগের দিক থেকে আগামী 100 বছর এদের মতো তো মেধাবী সংগঠন হবে না জাসদের মতো। এবার তারা তারাও একই ব্রিলিয়ান্ট সেকশন। তারা এখনই 80% ধরে রাখতে পারেনি, রাখতে পারা উচিত ছিল। যেদিন এটা রাখতে পারবে সবাইকে নিয়ে, আমি এখনো মনে করি তাদের ভবিষ্যৎ আছে। আর এদেরকে নিয়ে যে আইসোলেশন কথা চিন্তা করছেন, আমি বিশ্বাস করি মির্জা ফখরুল ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন। সুতরাং এখানে ঘোষণা নিতে হবে না। দ্বিতীয় কথা হলো, সবচেয়ে বড় কথা, আমাদের মধ্যে তারেক রহমান এদের প্রতি অত্যাধিক সিম্পেথিক। ওনার মনে এটা বাজ করে তারা সহিত আন্দোলনটা করেছে। আমিও এখনই মনে করি, আমার মেয়েও এই ব্যাপারে একইভাবে মনে করে। আমার চেয়ে আমার মেয়ের অবদান এই আন্দোলনে বেশি। ও যদ্দূর করেছে আমি উদ্দূর করতে পারিনি। তুমি ওর সাথে অন্যরা যারা করেছে তারাও করেছে, কেউ কাজ করেছে। যদি এই সম্পূর্ণ সার্কেলকে আবার এক ফুলটে আনতে হয়, মির্জা ফখরুল ইজ দ্য ফাইনাল কেমিস্ট্রি। উনি হচ্ছে সেই মহাঔষধ হিসাবে কাজ করেন। মহাঔষধ। আরেকটা কথা বলি আপনাকে, সেটা হলো এই ক্ষেত্রে যদি প্রধানমন্ত্রী ভিন্ন মত থাকতো তাইলে কত হতো। মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছুর মধ্যে তাদেরকে নিয়ে চলতে চান। আমি আপনাকে এখন কথা বলবো, এখন পর্যন্ত এখন কিছুটা কমছে। আপনি আমাকে অ্যাটাক করেন, আমার পরিবার নিয়ে কেন? আপনি একসাথে চলতে চান, আপনাকে সম্মান দেয়, সংসদে ভালো কথা বলে বাইরে অন্য কথা আপনার নামে যায় কেন? আবার বলি, এখানে এই ক্ষেত্র তারেক রহমান নীলকণ্ঠ।
সব সহ্য করছেন। সব সহ্য করছেন, তার ব্যক্তিগত পাওয়া প্রাপ্তির জন্য নয়। আর এই জাতির জন্য বলি, আমি আপনাকে চ্যালেঞ্জ, আপনি তো অত্যাধিক ডিবেটে অত্যাধিক ভালো আছেন, লেটস ডিবেট। তারেক রহমান যদি দেশে আসতে না চাইতো কি করতেন? সারা জাতিকে আমি প্রশ্ন করছি। আই এম আস্কিং এ কোশ্চেন। তারেক রহমান দেশে আসার জন্য আমরা পার্থ করছিলাম, উনি তো বারবার বলছেন আমরা দেখতেছি, আমরা অস্থির হচ্ছিলাম, উনি আদার কনসিকুয়েন্স গুলো দেখতেছিলেন। আমি জিজ্ঞেস করতে চাই কি করতেন? আজকে যদি উনি সংসদে দাঁড়িয়ে বলে আমি আই ওয়ান্ট লিভ, দেশ এখন গণতন্ত্র আছে, সরকার হয়েছে, এতজন এমপি আছে দলের মধ্যে, 2/3 মেজরিটি, থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি। সুতরাং দেশকে যদি ভালোবাসেন, এটার মূল্যে আঘাত করে কিছু করেন না, এটাকে ঠিক রেখে করেন। যারা আঘাত করছে তাদের নিয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা, যারা আচরণগত? শুধু বলবো উপলব্ধি করেন, প্লিজ রিয়েলাইজ দেশের ধ্বংস করার সময় চলে গেছে। এখন যারা করবেন তারাই ধ্বংস, স্বাধীনতার পর তারাই ধ্বংস হয়েছে। যেটা ঘটে সেটা হলো, যদি আপনি বিভাজন করেন, গুণগত মানটা খারাপ হয়ে যায়। রাজনৈতিক শূন্যতা কোনোদিন চিরস্থায়ী না। ভালো কোয়ালিটির লোক যদি রাজনীতিতে না থাকে, চলে যায়, তেগি লোকরা যদি চলে যায় বা রাজনীতিতে নিরুৎসাহ হয়, ওই জায়গায় খারাপ লোকেরা আসে, রাজনীতির গুণগত মানটা খারাপ হয়ে যায়। স্বাধীনতার পরে যারা দেশ চালিয়েছে, আওয়ামী লীগের কথা বলেন, এই শূন্যতার কারণ হলো সেদিন বিভাজন। সেই বিভাজন মূল যারা করেছিল তারা আজকে অনেকে নেই, কিন্তু ইতিহাস যদি কোনোদিন ওঠে, আর ইতিহাসও সমসাময়িক হয় না, ইতিহাসে আসবে তাদের এই ভ্রান্তির কারণে আজকে সেদিন যে বিভাজন হয়েছিল, জুলাই অভ্যুত্থানের পরে যে বিভাজন কারা শুরু করেছে, ম্যাডামের সাথে দেখা করে আসার পরে আমরা আশা করেছিলাম একটা সলিউশন হয়েছে, অন্তত একটা নির্বাচন আমরা সবাই মিলে করব তাদের সাথে, জামাত সহ। হলো না কেন? বা বৈষম্য বিরোধী যে শক্তিটা গ্রো করছে, তাদের অবদান নিয়ে অস্বীকার করে না, এটা সম্পূর্ণ পরিপূর্ণ হওয়ার আগেই বিভাজনে গেল কেন? এই প্রশ্ন আমি বলার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছি, তারা কিভাবে নেবে জানি না। তো পরবর্তী সময় বুঝেছে মধ্যে দিয়ে তারা এই সমস্ত কথা বলাতে আমাকেই টার্গেট করে ফেলেছে। আচ্ছা, সো দ্যাট ডাজন্ট ম্যাটার, এরকম বহু হয়েছে, এটা একসময় তারা বুঝবে, রিয়েলাইজ করবে। আপনি কি টার্গেট করেছিল? এই যে আমি কি বলেছিলাম সংসদে, আজকে পর্যন্ত আমি জানতে পারি না কোন শব্দ রান পার্লামেন্টে বলেছি। আপনি বলছেন জাসদ শেষ, এরকম একটা কোনো একটা কথা বলেছেন। আমি বলেছিলাম আমি তাদের মধ্যে মেধা দেখি। কাদের? বৈষম্য বিরোধী বা এনসিপি যারা বলে যে নামে আর কি, তাদের মধ্যে মেধা দেখি, তাদের মধ্যে তাক দেখি। আমাদের সমাজের যারা অনেক ব্রিলিয়ান্ট, তাদের কাছে জাতি বিগত দিনে জুলাই অভ্যুত্থান পেয়েছে, ভবিষ্যতেও পাবে। কিন্তু জুলাই অভ্যুত্থানের পিছনে যে আন্দোলনটা ক্রিস্টালাইজ হয়েছে, সেখানে বিএনপিকে ফেলে দেওয়ার কোনো সুযোগ ছিল না। বিএনপির প্রতি নির্যাতন, সবটার কারণে এটা গ্রো করেছে। একটা আগ্নেয়গিরি হয়েছিল, আগ্নেয়গিরি তারা অগ্নুৎপাত করেছে। লাকি মির্জা তো তখনও বলেছে যেদিন ছাত্র সমাজ নামবে সেদিন সফল হবে, তারা নেমেছে, সামনে আসছে, উই রেসপেক্ট দেম। কিন্তু এটাকে আফল করে ঐক্যবদ্ধভাবে এগুতে না পারলে এই তাগের এখন পর্যন্ত অনেক ছেলে শিখেছ। সেদিন এই বিপ্লব আসে ডাকেছিলাম, এখন পর্যন্ত অনেকের খবর অনেকে রাখে না। আমি কালকে গরু কিনে আনছি, আশুলিয়াতে যে ছেলেটাকে পুরে মেরেছিল, তার বাড়ি মুরাদনগর। আচ্ছা, তার স্ত্রী, বিধবা স্ত্রী,
সেই পরিবারে একমাত্র কর্তা ছিল, লেখাপড়া হয়তো বেশি জানত, ব্যবসা করতো, এবং ব্যবসা করে তারা জাকাতও দিত, ভালো ছিল। এই ছেলেটাকে ঘুরে ফেলেছে, তার লাশ পরবর্তী উদ্ধার করেছিল নিজে, বিনা তদন্তে দাফন করে ফেলছিল, সেখান থেকে উদ্ধার করে করে তারা আইডেন্টিফাই করছে। পরবর্তী পর্যায়ে তার লাশটা আবার দাফন করে ফেলছে। আলটিমেটলি এটা পরবর্তী প্রসিডিং মামলার জন্য যায়নি। এই বাচ্চা কোলে রয়েছে 2 বছর ঘুরে সেই কাজটা করেছে। আজকে কে খবর নেয় তার পরিবারটা বাঁচে কেমনি? আমি যখন কি হলে বাঁচতে পারে, তখন তার এই ছেলেটার বাবা বলছে আমি কিচ্ছু জানি না, আমার সংসার আমার বাবাই চালাইতো, আমার 2টা নাতি, এদেরকে নিয়ে কি করেছে, আপনি একটি গরু কিনে দেন। আচ্ছা, গাভী, গাভী। এটাকে কেন্দ্র করে আমি দেখব, আমি আর অন্য কাজ জানি না। 2 বাচ্চা রেখে চাকরি করবে কেমনি? মা চাকরি করবে কিভাবে? আর সেরকম লেখাপড়াও জানে না। সুতরাং এইসব দিক থেকে কে রাখে? এই খবরটি দেখা যেত রাষ্ট্রীয়ভাবে। জুলাই জাদুঘর করে দিয়েছে, স্মৃতি হিসাবে থাকবে। আর জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটা সংস্থা গঠিত হয়েছে, তাদের সবার প্রতি নজর দিয়ে তাদের ত্যাগ তিথিকে মূল্যায়ন করে একটি রাজনৈতিক হিসেবে গড়ে ওঠার জন্য এনসিপি সেই সুযোগ আছে। আমি প্রকাশ্য বলেছি, যতক্ষণ পর্যন্ত শোনেন ওটা, ততক্ষণ পর্যন্ত বিএনপির সাথে থাকো না। এই নির্বাচনটা বিএনপির সাথে করলে তাদের বর্তমান ইমেজ এখনকার চেয়ে খারাপ হতো না। বিএনপির সাথে যখন মনে করতো যে খারাপ হয়ে যাবে, তখন তারা একটা স্ট্যান্ড নিত। রাজনীতির মতোই করতে হবে। যাক, ওদের ব্যাপারে আমি পড়াশোনা কিছু না। আমরা আমাদের দল, আমরা জুলাই অভ্যুত্থানে, জুলাই সনদ বাস্তবায়নে আমরা আন্তরিক, উই মিন বিজনেস, এবং এটা তারা দেখবে ইনশাল্লাহ, একদিন খুশি হবে। ইতিমধ্যে আমরা যাতে অনেক সৃষ্টি না করি, সেটি একমাত্র কাজ। এবং এই ক্ষেত্রে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়া অনেক ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। দর্শক, আমরা একটা শেষ বিরতি নিচ্ছি। আবারও আমরা বুঝলাম যে আসলে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহা ওষুধ হিসেবে হয়তো আমরা সামনে পেতে যাচ্ছি, এবং যেটি জুলাই সনদ বলি, আমাদের জুলাই ঐক্যের ফাটলের কথা বলি, বা বাংলাদেশের রাজনীতিতে বর্তমান যে গণতান্ত্রিক রাজনীতি, সে রাজনীতি বিভাজন বলি, সর্বক্ষেত্রেই মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বলিষ্ঠ ভূমিকা রাখবেন। এবং যেটি দৃঢ়তার সাথে আজকের সম্মানিত অতিথি বলেছেন, দেশের সংকটকালে, মহাসংকটকালে, জাতির সংকটকালে, দলের সংকটকালে মির্জা ফখরুলকে কোনোভাবে, তাকে যে বিপদগামী কেউ যদি তাকে চেষ্টা করে, সেই চেষ্টা কিন্তু সুফল পাওয়া যাবে না। তিনি দেশের জন্য, দলের জন্য তার অবিচল যে প্রচেষ্টা বিগত শাসন আমলে ফ্যাসিস্টের সময় তিনি দেখিয়েছেন, সেই প্রচেষ্টা তিনি অব্যাহত রাখবেন। আমরা শেষ বিরতি নিচ্ছি। বিরতির পরও আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব মনিরুল হক চৌধুরী, মাননীয় এমপি মহোদয়, কুমিল্লা 6 আসন থেকে বিএনপি সংসদ সদস্য, তার সাথে আবার ফিরে আসবো। আমরা শেষ বিরতি নিচ্ছি। আমরা ইসমানী মির্জাপুর শুভরাত্রির শেষ বিরতির পর আবারও ফিরে এসেছি। সংকটকালে সারথি মির্জা ফখরুল রাষ্ট্রের অভিভাবক, সেই বিষয়ে আমরা কথা বলছিলাম। অতিথি হিসেবে রয়েছেন কুমিল্লা 6 আসনের বিএনপি থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মনিরুল হক চৌধুরী রয়েছেন। এবং আমরা খানিক আলোচনার মধ্যে কিন্তু বুঝতে পেরেছি যে ছাত্র জীবন থেকে এই লড়াকু সংগ্রামের 2 বন্ধু একসাথেই কাজ করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, এবং তিনি অভিনন্দন জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন দেশ জাতির সংকটকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অবিচল যে ন্যায়, নিষ্ঠা, সততা, সব কিছু কিন্তু তিনি বজায় রাখবেন। আমরা একটা জায়গায় একটু আসতে চাই মিস্টার মনিরুল হক চৌধুরী, সেটি হচ্ছে যে ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী, তিনিও কিন্তু মির্জা ফখরুল ইসলামকে স্বাগত জানিয়েছেন। তিনি আস্থা প্রকাশ করেছেন, আশা প্রকাশ করেছেন যে তিনি পূর্ণ মেয়াদকাল সম্পন্ন করবেন। এর ফাঁকে আবার তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তার ভারত সফরেরও কিন্তু একটা বিষয় এসছে। কিন্তু সেই সফরটা নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, দিল্লিতে শেখ হাসিনার 5ই আগস্ট যখন সারা দেশে আমরা আমাদের জুলাই অভ্যুত্থানের 2য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছিলাম, তখন তার যে প্রেস কনফারেন্স, সেটির একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সে অবস্থায় মির্জা ফখরুল আলমগীরকে ভারতের পক্ষ থেকে অভিনন্দন জানানো, ভারতের যিনি এখানকার আমাদের দায়িত্বপ্রাপ্ত এমবিসির রয়েছেন, তিনিও বারবার ভারত যাবার তাগিদ দেওয়া। অন্যদিকে ভারতও অপেক্ষায় আছে, আমরা শুনতে পাচ্ছি। সে অবস্থায় মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন, মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর, এই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? আপনি সায়েন্সের ছাত্র না আর্টসের? আমি কমার্সের ছাত্র, অ্যাকাউন্টিংয়ে পড়েছি। সায়েন্সে একটা কথা আছে, ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট, আচ্ছা। সায়েন্সে ক্যাটালিস্টের ভূমিকা অত্যাধিক গুরুত্বপূর্ণ। মির্জা ফখরুল ইজ এ ওয়ান্ডারফুল ক্যাটালিস্ট ইন পলিটিক্স।
যেটা হওয়ার নয় সেটা তিনি সেই রিয়েকশন তিনি ঘটাবেন। বাংলাদেশের ভারতের সম্পর্ক একসময় মুক্তিযুদ্ধের কারণে ঘনিষ্ঠ ছিল, পরবর্তী পর্যায়ে মুক্তিযুদ্ধের অপব্যবহার কারণে অথবা বর্তমান যে ইস্যুগুলোতে এটা বিএনপি আগে জয় করে ফেলেছে। আমি তিনটা কথা বলবো আমার জীবনে, আমি রাজনৈতিক বাক্য তিনটা কেউ না, আমার ইমানের অংশ হয়ে গেছে। সেদিন রাত্রে 11টার সময় মির্জা সাহেবকে ঘুমোতে তুলে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানাইছি। যেদিন তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রস্তুত ছিল এই মুহূর্তে আওয়ামী লীগকে ব্যান করতে হবে, সেদিন আমাদের দল থেকে নিঃসন্দেহে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্মতিতে একটা লাইন বলেছে, এটা আমাদের কাজ না, এটা সরকার কর্তৃত্ব হইলে দেখবে। দ্বিতীয়, যখন বলেছে মুক্তিযুদ্ধ হয়েছে কিনা আমরা লিখে রাখবো, একটা মহল বলেছিল দ্যাট ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস পয়েন্ট, সুইসাইডাল। সেই সময় আমাদের দল মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধই, জুলাই যুদ্ধ জুলাই যুদ্ধই, একটা আর একটা পরিপূরক করার কোনো সুযোগ নেই। এই দুটা বক্তব্য জিও পলিটিক্যাল সিচুয়েশনকে পরিবর্তন করেছে। রাইট ইট ডাউন। আমি গবেষক না, আমি একজন বাস্তববাদী। বিএনপি ঐক্যবদ্ধ এবং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য অন্যতম উপাদান হিসেবে, অন্যতম মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে ওই ক্রাইসিস কালে দুইটি স্ট্যান্ড: নির্ভয়ভাবে মুক্তিযুদ্ধকে ডিফেন্ড করা, নির্ভয়ভাবে গণতন্ত্রকে ডিফেন্ড করা। আওয়ামী লীগের সাথে আমাদের রাজনৈতিক যে তিক্ততা, যা বিরোধিতা, এটা কেমন পর্যন্ত থাকবে, but not at the cost of the nation, but not at the cost of the democracy, even not at the cost of the geopolitical politics. Mind it. আরো বলতে পারতাম, এত বড় করি না। জিওপলিটিক্স যে ছেড়ে দেয়, যত বড় রাষ্ট্রপতি হোক, তাকে হারতে হয়। ইরান আমেরিকার সংঘাতের দিকে খেয়াল করেন। নো পলিটিক্স উইদাউট দ্য রিজনাল অ্যান্ড জিওপলিটিক্যাল ডেভেলপমেন্ট। জিওপলিটিক্যাল ডেভেলপমেন্টের কারণে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ সৃষ্টির পর এরকম একটি নির্ভয় এবং সার্বজনীন নির্বাচন হয়নি। এই নির্বাচনকে আর্থিক বা অন্যান্য প্রভাবিত করার চেষ্টা করেছে। আমাদের দল হচ্ছিল আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। এটা নিয়ে আরেকদিন আলোচনার জন্য বলতে চাই, সেখানে অন্যরা থাকা হচ্ছে কথার বলবে। সুতরাং এই ক্ষেত্রে বিএনপি গত 2 বছরে যা পলিটিক্স করেছে, so far geopolitics is concerned, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার পর এই পথ আরো সুগম হবে। তার লক্ষণ হলো জামাত ইসলামের শ্রদ্ধা আমির সাহেব সেদিন একটা বিবৃতি এই সম্পর্কে দিয়েছেন, যেটা ইতিবাচক। অন্যরাও যদি বুঝার ক্ষমতা, তো অনেক সময় বুঝে না, অনেক কিছু বুঝে না। ক্যান্সার হয়ে গেছে, বুঝে না যে ক্যান্সার হয়েছে। এটা ক্যান্সারের দোষ না, না বুঝার দোষ। সঠিক সময় ট্রিটমেন্ট করে নাই। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো, বিএনপির আগের ইতিহাসে সফলতা সব ব্যর্থতা আছে। জুলাই অভ্যুত্থানের সময় থেকে, জুলাই আন্দোলন থেকে শেষ দিকে যখন সরকার পতন আন্দোলন রূপ নেয়, বিএনপি যখন বললো 1 দফার আন্দোলন, তখন থেকে বিএনপি কোনো কিছু
1 ইঞ্চি কোথাও কোনো ভুল করেনি, বা কিছু ছাড়ও দেয় নাই কোথাও। 1 ইঞ্চি ছাড়ও কোথায় দেয়নি। একটা ছোট্ট প্রশ্ন করে শেষ করে দিতে চাই। একটা লাল গোলাপ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে সবার সামনে একটা মহামান্য রাষ্ট্রপতিকে উপহার দিলেন। এক ক্লিকের মধ্যে সারা বিশ্বে কিন্তু সেই ফুল দেবার যে চিত্রটি সারা বিশ্বে ছড়িয়ে গেল। নিশ্চয়ই এটা এটাই আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা, ফুল অফ রেসপেক্ট। ফুল অফ রেসপেক্ট। হৃদয় নিংড়ানো ভালোবাসা, ফুল অফ রেসপেক্ট। A মানন- flower of who creates integrity between the president and the prime minister, between the head of the state and the head of the government. এটা লাল গোলাপ হিসেবে জীবন্ত থাকবে। আমরা ওদিন থাকবো না, আপনি থাকবেন, দেখবেন। Tareq Rahman, by the grace of Almighty, has created a new chemistry of understanding and realization. Self-respect. Do your job from your own place. আর সবচেয়ে বড় কথা হলো, ইট ইজ এ নিউ বিগিনিং, সবার আগে বাংলাদেশ। জি জি, আর একটু শেষ করি, যদিও সময় একেবারে নাই। সেই গোলাপের শুভেচ্ছা কিন্তু সবাইকে বিমোহিত করেছে, এবং তিনি ম্যাজিক্যালি যে গোলাপটি দিলেন সেই গোলাপটি আসলে একটা শ্রদ্ধা, ভালোবাসা সবকিছুর মধ্যে ছিল। একটি ব্যক্তিও চিন্তা করে নাই জনাব তারেক রহমান এরকম একটি ফুল নিয়ে অপেক্ষা করছেন। ওনার নির্দেশে এটা এসেছে, কেউ দেখছে কিনা তাও জানি না। এইটাই তারেক রহমান। নিশ্চয়ই। হ্যাঁ, আমরা অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। আসলে অনেক কথা বলবার ইচ্ছা ছিল। মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রজ্ঞা, তার যে শ্রদ্ধা, তার যে ভালোবাসা মহামান্য রাষ্ট্রপতির প্রতি, সেটা নিশ্চয়ই অবশ্যই অবিচল থাকবে। এবং মহামান্য রাষ্ট্রপতিকে জাতির অভিভাবক হিসেবে পেয়ে দল মত নির্বিশেষে আমি কোথাও দেখিনি কোনো গণমাধ্যম, কোনো সোশ্যাল মিডিয়া, কোনো বিরোধী দল বা অন্য কোনো রাজনৈতিক দল, তারা কেউই কিন্তু কোথাও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসাবে, অভিভাবক হিসাবে পেয়ে কারো মনের মধ্যে দুঃখ, কষ্ট, বেদনা হয়েছে। প্রত্যেকেই আনন্দিত হয়েছে। সেই আনন্দ মুখর হয়ে আমরা আমাদের আজকের আয়োজনে শেষ করছি। আমরা আবারও, আমার বন্ধুকে আল্লাহ ভালো রাখুক, আমার বন্ধু ভালো থাকুক। জি জি, আমরা যারা মনিরুল হক চৌধুরী এমপি মহোদয়ের বন্ধু, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য আপনি বেঁচে থাকুন আরও দীর্ঘকাল, এই প্রত্যাশা করে আমরা আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। ইস্পানি মির্জাপুর শিবরাত্রির পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।